বলো। দেখা শোনা যাচ্ছে? দেখতে শুনতে পাচ্ছ? ক্লিয়ার পুরো? গুড ইভিনিং। হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা? আজকে কিন্তু একটা সারপ্রাইজ টেস্ট নেব। আচ্ছা, আজকে ইচ্ছা করি একটা ইনস্ট্যান্ট টেস্ট নেব। জাস্ট তোমাদের প্রস্তুতি দেখার জন্য। আজকে ফার্স্ট টাইম ক্লাস আমার, স্যার। আচ্ছা, ফার্স্ট টাইম ক্লাসে জয়েন করি টেস্ট। আচ্ছা, যে টেস্টটা নেব সেটা একদম রেলওয়ে স্ট্যান্ডার্ড। ঠিক আছে, যে ধরনের প্রশ্নপত্র তোমাদের পরীক্ষায় পাবে ডিরেক্ট, হ্যাঁ, একদম সেই টাইপের কোয়েশ্চেন নিয়ে। ওকে, চলো। নোটিফিকেশন আসে না? আচ্ছা, দেখবো। আচ্ছা, কেউ কি নোটিফিকেশন পাওনি অ্যাপে? হুম। আচ্ছা, নোটিফিকেশন আসছে না কেন? এই যে তোমাদের তাহলে নোটিফিকেশন আসছে না মিন্স হচ্ছে নোটিফিকেশন তোমাদের অফ করা আছে তাহলে। তোমাদের নোটিফিকেশন বাটনই অফ করা আছে তাহলে, একবার চেক করো। যেখানে তোমাদের নোটিফিকেশনের জায়গাটা আছে সেই জায়গাটা একবার অফ অন করো। ওকে, সেই জায়গাটা একবার অফ অন করো, অফ অন করে দেখো, আশা করি আসবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, চলো তো ভালো করে করো। হুম। আচ্ছা আচ্ছা, না গ্রুপে তো আমি এমনি ক্লাস শুরু হলে আমি তো এমনি জানিয়ে দিই যখন স্টার্ট হয়। ঠিক আছে, গুড ইভিনিং, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এই যে এমনি আর কোনো সমস্যা নেই তো? যারা নতুন অ্যাপ্লিকেশনে জয়েন করেছো, মানে কন্টেন্ট দেখতে, তোমাদের অ্যাপ বুঝতে কোনো প্রবলেম নেই তো? যদি কিছু ডাউট থাকে এখানে জিজ্ঞেস করে নিতে পারো। যদি তোমাদের অ্যাপ রিলেটেড কোনো কিছু ডাউট থাকে যে অ্যাপে এই জিনিসটা বুঝতে পারছি না, এটা পাচ্ছি, ঠিক আছে, এই জিনিসটা কোথায় পাবো, ঠিক আছে। আর একটা কথা, সেটা হচ্ছে যাদের ইন্টারনেট সমস্যা, এটা প্রত্যেক দিন বলি, যাদের নেট সমস্যা আছে তারা সেটিং অপশনে গিয়ে 360 বা 480, ঠিক আছে, এই রেজলিউশনে ক্লাস দেখবে। যাদের ওয়াইফাই আছে তারা 720 এইচডি তে দেখতে পারো। ঠিক আছে, 720 এইচডি তে দেখলে একটু বেশি ইন্টারনেট কনজাম্পশন হবে। তো এটা হচ্ছে যাদের ওয়াইফাই আছে তাদের জন্য। আর যাদের ডেটা লিমিটেড, যারা ফোন থেকে ক্লাস করছো, তারা 360 বা 480-তে দেখবে, সেটিং অপশনে গিয়ে কমিয়ে নেবে। ঠিক আছে, তাহলে তোমাদের ইন্টারনেট কনজাম্পশন একটু কম হবে। বলো, চলো তাহলে প্রত্যেকে রেডি? একদম। বেশ, ওকে, চলো দেখি তো, স্টার্ট করা যাক। উম, চলো শুরু করি, দেখি। এই সেটটা দেখতে পাচ্ছো? দেখো এটা ক্লিয়ার কিনা ফাইলটা? দেখা যাচ্ছে, দেখো। কি বল? কি জল? জল দিতে আইছিলি নাকি? ক্লাসে ঢুকলাম এই, এই যে।
মাইক টপ করে নি। মাইকটা অন আছে, ঠিক আছে চলো। ওকে, কেন তোমরা কিছু সাউন্ড পেয়েছো? শুরু করি নাও। ফার্স্ট কোয়েশ্চেন বলো, কি উত্তর হবে দেখি। ও আচ্ছা, আরে একটা ফ্রেন্ড এসেছিল, দেখি দরজা দিয়ে উকি দিচ্ছে, বলছে দরজা দিয়ে উকি দিচ্ছে, সেই কারণে। দেখো, বিং লাইট অ্যান্ড নন ফ্লেমেবল, ড্যাশ গ্যাস ইজ ইউজ টু ব্লো আপ বেলুনস। বলো দেখি কার প্রিপারেশন কোথায় আছে। ওকে, হালকা এবং অধার্য হয় বেলুন উড়িয়ে দিতে ড্যাশ গ্যাস ব্যবহার করা হয়। এইগুলো যে ল্যাঙ্গুয়েজ শুনলে এটা আমাদের গ্রাম্য ভাষা, হ্যাঁ, তো এইটা দিয়ে হাসাহাসির কিন্তু কিছু নেই। তো সব জায়গারই কোড ল্যাঙ্গুয়েজ থাকে, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই একটা ক্লাস মানে বাইরে যেভাবে কথা বলবে, বাড়িতে তো কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, তাই তো? তো সেরকম কোড ল্যাঙ্গুয়েজ। ওকে, দেখো তাহলে সি কারেক্ট আনসার। আচ্ছা বলো এবার, হাইড্রোজেন গ্যাসকে কেন ইউজ করা হয় না? এই একটা আমার খুব কমন কোয়েশ্চেন, ঠিক আছে। হাইড্রোজেন গ্যাসকে ইউজ না করার পেছনে কারণ কি আছে? কি উত্তর হবে? ঠিক আছে, হাইড্রোজেন গ্যাসকে না ইউজ করার পেছনে কারণ কি আছে? বলো বলো বলো। হাইড্রোজেন গ্যাস কি? ফ্লেমেবল গ্যাস, তাই তো? ফ্লেমেবল গ্যাস, তাহলে হাইড্রোজেন গ্যাস ফ্লেমেবল বলে হাইড্রোজেন গ্যাস জ্বলতে পারে, ঠিক। তার মানে লো টেম্পারেচারে হাইড্রোজেন গ্যাস যখন ওপরে উঠে যাবে, লো টেম্পারেচারে হাইড্রোজেন গ্যাস যখন ওপরে উঠে যাবে, তখন ওপরে কম প্রেসারের জন্য সেটা ফেটে যাবে, ঠিক তো? তাহলে হাইড্রোজেন গ্যাস কারেক্ট, এই আমাদের হিলিয়াম গ্যাস কারেক্ট আনসার, ঠিক আছে। হাইড্রোজেন গ্যাস নিজে দাহ্য, কম্বাস্টিবল গ্যাস, তো ওপরে যখন উঠবে হাইড্রোজেন গ্যাস এমনি ফেটে যাবে। গেল, তাহলে এটা নিয়ে ডাউট নেই কিছু। চলো নেক্সট, পরেরটা। নেক্সট কোয়েশ্চেনে যাই। পরের কোয়েশ্চেন, বেশ, 2 নম্বর, হুইচ অ্যাসিড ইজ প্রডিউসড ইন দ্য হিউম্যান স্টমাক। কিছু কোয়েশ্চেন তোমরা পাবে এইরকম, ফাটাকসে দেখে আনসার করে দিতে পারবে, ঠিক আছে, করো। চলো তাড়াতাড়ি। হুইচ অ্যাসিড ইজ প্রডিউসড ইন দ্য হিউম্যান স্টমাক। হিউম্যান স্টমাকে কোন অ্যাসিড প্রডিউসড হয়? প্রত্যেকে আনসার করো ঠিক ঠিক ভাবে। দুয়েরটা সি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই তো? হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে HCl। হুইচ অ্যাসিড ইজ প্রডিউসড ইন দ্য হাইড্রো, তোমার এ আছে HCl হবে। HCl ব্রেক করে H প্লাস আর Cl মাইনাস আয়ন তৈরি করে। এবার বলো যে হাইড্রোক্লোরিক অ্যাসিড স্ট্রং অ্যাসিড না উইক অ্যাসিড? কি কি টাইপের অ্যাসিড? কে কে দিছে? কবে দিছে? ও আচ্ছা, বলো কি উত্তর হবে? কি উত্তর হবে বলো? স্ট্রং, তাই তো?
বেশ, হাইড্রোক্লোরিক অ্যাসিড স্ট্রং অ্যাসিড। বেশ, আচ্ছা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কোন অ্যাসিড বলে, মানে তার কমার্শিয়াল নেম বলো। হাইড্রোক্লোরিক অ্যাসিডের কমার্শিয়াল নেম কি? একদম, মিউরিয়েটিক অ্যাসিড। ভেরি গুড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের কমার্শিয়াল নেম মিউরিয়েটিক অ্যাসিড। ঠিক আছে, মিউরিয়েটিক অ্যাসিড বা আমরা বলতে পারি মেরিন অ্যাসিড। মেরিন অ্যাসিড বা বলতে পারো মিউরিয়েটিক অ্যাসিড। ঠিক আছে, এটা হলো কমার্শিয়াল নেম। গেল? ওকে, চলো গেল। তাহলে সালফুরিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক। আচ্ছা এই চারটে অ্যাসিডের মধ্যে যদি অড ম্যান আউট খুঁজতে বলতো তাহলে কি উত্তর দিতে বলো দেখি, কার প্রিপারেশন লেভেল কোথায়? এই চারটে অ্যাসিডের মধ্যে তোমাকে অড ম্যান আউট খুঁজতে বলেছে, অড ম্যান আউট, অড ম্যান আউট বলো, তাহলে কি উত্তর দেবে? ভেরি গুড, অড ম্যান আউট তুমি বলবে বি, তাই তো? না এ, না বি? দেখো, অড ম্যান আউট তুমি বলবে অপশন নাম্বার বি কে, সাইট্রিক অ্যাসিড। সালফুরিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড। অপশন নাম্বার এ কারেক্ট আনসার, সালফুরিক অ্যাসিড। স্যার কেন? এই চারটের মধ্যে অড ম্যান আউট খুঁজতে বললে সেটা খুব ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন হতো। কেন জানো তো? তার কারণ হচ্ছে এই যে সালফুরিক অ্যাসিড আছে এর সাথে মানুষের শরীরের কোনো ডিরেক্ট সম্পর্ক নেই, আছে বলো? সালফুরিক অ্যাসিডের সাথে একদম, বাকিগুলো আমরা ইনটেক করি। ভেরি গুড, ইনটেক করি না আমরা, এইচসিএল তো ইনটেক করি না, কিন্তু এইচসিএল এর সাথে হিউম্যান বডির সম্পর্ক আছে। সাইট্রিক অ্যাসিড খাই, ল্যাকটিক অ্যাসিডও খাই, এইচসিএল আমাদের বডিতে পাওয়া যায়, তার মানে তিনটে আমাদের হিউম্যান বডির সাথে রিলেটেড। বাট সালফুরিক অ্যাসিড আমাদের হিউম্যান বডির সাথে রিলেটেড নয়। বোঝা গেছে লজিক কি বলছি? অড মান আউট, ওই জন্য এ কারেক্ট আনসার। ঠিক আছে, যে কোনো ভাবে যে কোনো দিক থেকে তোমার দিকে এক্সাম হলে তীর আসতে পারে, তোমাকে বাঁচাতে হবে, রাইট? চলো নেক্সট, পরেরটা 3 নম্বর কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং প্ল্যান্টস ক্যানট বি ডিফারেন্সিয়েটেড ইনটু রুট, স্টেম বা লিভস? বলো। আমি বায়োলজি এখনো করাইনি, বায়োলজি ক্লাস আরম্ভ হয়নি, যখন আরম্ভ করব একটানা বায়োলজি পুরো তোমার 1 মাসের মধ্যে শেষ করে দেবো। ঠিক আছে, বলো কি উত্তর হবে এটা? তাড়াতাড়ি বলো। আচ্ছা এইখানে একটু আটকে গেলে, কাকে মূল কাণ্ড পাতায় আলাদা করা যায় না, নিচের কোন উদ্ভিদকে? ফার্ন হবে, স্পাইরোগাইরা হবে, মার্সেলিয়া হবে, নাকি থুজা হবে? স্পাইরোগাইরা। ঠিক আছে, স্পাইরোগাইরা। আচ্ছা স্পাইরোগাইরা কার আন্ডারে পড়বে একটু এক্সপ্লানেশনটা ভালো করে দেখে নাও। তিনটে জিনিস আমি বলছি, একটা হচ্ছে থ্যালোফাইটা, ঠিক, একটা হচ্ছে ব্রায়োফাইটা, একটা হচ্ছে টেরিডোফাইটা। তাহলে এই থ্যালোফাইটা যারা আছে, এই থ্যালোফাইটাদের কি ওয়েল ডেভেলপ স্টেম, লিভস বা রুট থাকে না, তাদের বডিকে থ্যালাস বলা হয়। ইউজুয়ালি হ্যাভ সফট অ্যান্ড ফাইবার লাইক বডি, তাদের তন্তুর মতো আকৃতি থাকে, মানে তন্তু গঠিত আকৃতি থাকে। সাম প্রডিউস দেয়ার ওন ফুড উইথ দ্য হেল্প অফ দ্য ক্লোরোফিল, যাদেরকে অটোট্রপিক বলা হয়। স্পাইরোগাইরা তাদের বেস্ট এক্সাম্পল। ঠিক আছে, তাহলে স্পাইরোগাইরা কার আন্ডারে পড়ে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পাইরোগাইরা থ্যালোফাইটার আন্ডারে পড়বে। তো এটা আমরা প্ল্যান্ট কিংডমে পড়বো। ওকে নেক্সট, পরেরটা। আচ্ছা আর দুটো এক্সাম্পল একটুখানি মাথায় রাখবে, যেটা মস আছে, মস হচ্ছে আমাদের ব্রায়োফাইটা, আর ফার্ন যেটা আছে, ফার্ন হচ্ছে টেরিডোফাইটা। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। নেক্সট চলো, পরেরটা কি আছে? উইপটেল ডিজিজ ইন প্ল্যান্ট ইজ ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ দ্য, বলো উইপটেল ডিজিজ প্ল্যান্টে কার ডেফিসিয়েন্সির জন্য হয়? এটা অনেকবার পড়িয়েছি তোমাদের, দেখি কার কার মনে আছে। নতুনরা হয়তো পারবে না, কিন্তু ওল্ড যারা আগে ক্লাস করেছো তাদের এই জিনিস পারা উচিত। উইপটেল ডিজিজ, ক্যালসিয়াম, সি, তাই তো? আচ্ছা শিওর সি হবে? পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, নাকি নান অফ দিস? ভেরি গুড, ওয়েল ডান। আচ্ছা, আমার মতো এক্সামিনার হলে একটু কোয়েশ্চেন ঘুরিয়ে দিলে তোমাদের মানে সমস্যা হয়ে যাবে, কারণ টুক্কা দিয়ে জিনিস হবে না, কারণ এটা তোমরা জানোই না ম্যাক্সিমাম, এই জন্য টুক্কাটা দিলে। আচ্ছা উইপটেল ডিজিজটা কি একটুখানি ভালো করে দেখে নাও, এটা তোমরাই বলবে যারা আগে ক্লাস করেছো এই জিনিস ফার্স্ট টাইম পড়ছো কিনা। উইপটেল ডিসঅর্ডার ইজ কজ ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ দ্য কেমিক্যাল এলিমেন্ট লাইক মলিবডেনাম। আচ্ছা কি? ফুলকপি দেখবে, ফুলকপি, ঠিক আছে, তো ফুলকপি বাজারে দেখেছো, এই ফুলকপির পাতা এই যে
ছোপ 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 দেখতে পাচ্ছ তো পাতায়, যে একটা ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছে, এই ডিজিজটাকে হুইপটেল ডিজিজ বলা হয়। তো সেটা কার অভাবে হয়? মলিবডেনামের অভাবে হয়। সবই ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম নয়, খেয়াল থাকবে। তাহলে হুইপটেলের সাথে কিউলিফ্লাওয়ারের কানেকশন আছে, মলিবডেনামের কানেকশন আছে, তিনটে। এই কোয়েশ্চেন গুলো ঠিকঠাক দাগিয়ে আসতে পারলে বেশ, তাহলে তুমি 40-এ 40ই পাবে। ঠিক আছে, আগাবো? বলো। ওকে, নেক্সট পরেরটা মেলাও। নেম অফ দ্য এলিমেন্ট, গ্রুপ অফ দ্য এলিমেন্ট। এলিমেন্টের সাথে গ্রুপকে মেলাও, কি হবে? নাইট্রোজেন, অ্যালুমিনিয়াম। দেখো, নাইট্রোজেন, অ্যালুমিনিয়াম, ক্লোরিন, অক্সিজেন, কপার, কার সাথে কি হবে বলো? আমার সাথে সাথে করো। নাইট্রোজেন কিসে হবে? গ্রুপ নাম্বার 15। নাইট্রোজেন গ্রুপ 15, ক্লোরিন কিসে হবে? 17। তার মানে এর সাথে পি, সি এর সাথে আর, এর সাথে পি, সি এর সাথে আর, এটা বাদ, এটা বাদ। অ্যালুমিনিয়াম হচ্ছে গ্রুপ 13, এস, বি এর সাথে এস, এপি, সি আর, বি এস। ঠিক আছে, এই দুটো অপশনের মধ্যে আবার খেলা। অক্সিজেন 16, ডি কিউ, ডি কিউ। তার মানে অপশন এ কারেক্ট আনসার। তার মানে তোমাদের পজিশন বেস কোয়েশ্চেন জিজ্ঞেস করে নিয়েছে। এরকম কিছু ম্যাচ দ্য কলম পাবে পরীক্ষায়, পাবেই পাবে। ঠিক আছে, তো তার জন্যই পর্যায় সারণী পুরো জানতে হবে। মেনলি যে যে এলিমেন্ট গুলো 1 থেকে 30 পর্যন্ত যে এলিমেন্ট গুলো আছে, ঠিক আছে, এদের অবস্থান মাস্ট। হাইড্রোজেন 1 থেকে জিঙ্ক 30 পর্যন্ত, জেডেন 30 পর্যন্ত, এদের অবস্থান জানতেই হবে, না হলে হবে না। ওকে, নেক্সট পরেরটা। আচ্ছা, এর মধ্যে বলছে অ্যামং দ্য ফলোইং চুজ দ্য কারেক্ট অপশন হুইচ ইনক্লুড দ্য অর্গানিজম দ্যাট হ্যাভ হলোজোইক মোড অফ নিউট্রিশন। আচ্ছা, হলোজোইক পুষ্টির সাথে কোনটা কানেক্টেড বলো দেখি। আগে এটা জানতে হবে যে হলোজোইক মোড অফ নিউট্রিশন কি, তার মতো করে করতে হবে, করো দেখি। আচ্ছা, বলো। সি, কোনো আইডিয়া? জানি না। আচ্ছা দেখো, উত্তর সি ডি বলছো, এগুলো একটু তোমাদের কষ্ট হবে উত্তর দিতে। হ্যাঁ, সবকিছুই তো এই মানুষের স্টমাকে কোন অ্যাসিড থাকে এগুলো পাবে না, এরকম ধরনের প্রশ্ন থাকবে, এগুলোতেই কাট অফ তৈরি হবে মেনলি। দেখো, হলোজোইক মোড অফ নিউট্রিশনে হলোজোইক কথাটার মানে তুমি ফার্স্ট মাথায় রাখবে অ্যামিবা। অ্যামিবার যে পুষ্টি, ঠিক আছে, সেই পুষ্টি হচ্ছে হলোজোইক পুষ্টি। সিম্পল একটা জিনিস বোঝো, ইনজেশন, ডাইজেশন অ্যান্ড ইজেশন অফ দ্য ফুড মেটেরিয়াল, একদম সিম্পল টাইপ, যেটা অ্যামিবা ডাজ নট হ্যাভ এনি স্পেশালাইজড অর্গান ফর দ্য নিউট্রিশন, এটা। ঠিক আছে, প্যারামিসিয়াম আর অ্যামিবা যেটা আছে, এই প্যারামিসিয়াম আর অ্যামিবা এই দুটোর হলোজোইক মোড অফ নিউট্রিশন হয়। তো এখানে অ্যামিবা কোন অপশনে আছে? এটা আছে। প্যারোট এবং অ্যামিবা, প্লাসমোডিয়ামের নিউট্রিশন টাইপ জানো কেউ? যেটা প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাসমোডিয়ামের মোড অফ নিউট্রিশন, এটা জানো? কে পারবে? জানি না। প্লাসমোডিয়ামকে হলোফাইটিক নিউট্রিশন বলা হয়, ভেরি গুড। ঠিক আছে, পক্ষী শ্রেণী, ওকে, আর অ্যামিবা, এই দুটো হচ্ছে হলোজোইক নিউট্রিশন হবে। ঠিক আছে, নেক্সট পরেরটা, এগুলো দেখাবো, এগুলো এখনো করানো হয়নি। দ্য বায়োলজিস্ট হু ডিসকভার এটিপি। আচ্ছা, এটিপির ফুল ফর্ম জানতে চাইনি, এটিপি কে আবিষ্কার করেছেন জানতে চেয়েছে, বলো। এটিপি কে আবিষ্কার করেছেন বলো, কি হবে? কোনো আইডিয়া? অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তিনটে ফসফেট গ্রুপ থাকে, কার্ল লোম্যান। ভেরি গুড, অপশন নাম্বার সি উত্তর হবে, কার্ল লোম্যান। ওকে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ফসফেট গ্রুপ PO4 3-, তিনটে আমাদের ফসফেট গ্রুপ থাকে। ঠিক আছে, কার্ল লোম্যান কারেক্ট আনসার। দেখো, এই যে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটা হচ্ছে তার ফর্মুলা, এই জায়গাগুলো হাইলাইট করা আছে। ঠিক আছে, এটিপি দ্য ইউনিভার্সাল এনার্জি ক্যারিয়ার ইন দ্য লিভিং সেল, দ্য জার্মান সায়েন্টিস্ট কার্ল লোম্যান ডিসকভার্ড এটিপি 1929। দ্য স্ট্রাকচার ক্লাসিফাইড সাম ইয়ার্স লেটার, 1948 স্কটিশ নোবেল লরিয়েট আলেকজান্ডার টট সিনথেসিস এটিপি কেমিক্যালি। গেল এটা।
আচ্ছা, এটিপি সিনথেসিস সেলের কোথায় হয়? এটিপি উৎপন্ন হয় সেল তার কোথায়? বলো তাড়াতাড়ি, কোন অর্গানেলসে? একটু লেটে কমেন্ট পাচ্ছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো, ফাস্ট বলো। মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া। এটিপির এনার্জি কারেন্সির বা এনার্জি, তোমাকে যদি এইটা বলে এনার্জি কর্পাসেল, এটার নাম কি? ঠিক, এনার্জি কর্পাসেলের নাম কি বলো? এটা তো আমরা এটিপি মানে বললাম, এটিপির পরে যদি আবার সিনথেসিস করি, ঠিক আছে, এটিপির মধ্যে কিছু কর্পাসেল পাওয়া যায় বা মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিছু কর্পাসেল পাওয়া যায়, যেটা হচ্ছে বেসিক্যালি আমাদের এনার্জি কারেন্সি, মানে যেটা, যেই দানাটা এনার্জিটা তৈরি করে, সেটাও তোমাদের আগে একবার বলা হয়েছিল, খেয়াল নেই? সেটাকে বলে অক্সিজোম, খেয়াল পড়ছে? অক্সিজোম। ঠিক আছে, অক্সিজোম দানা যেটা আছে, সেটা হচ্ছে এনার্জি কারেন্সি হিসেবে কাজ করে, সেটা এটিপির ভাগ। মাইন্ডেড, এটা খেয়াল নেই, লিখে নেবে। চলো পরেরটা, হুইচ ডিজিজ ইজ নট ট্রান্সমিটেড বাই মসকিউটো। আচ্ছা, মশা থেকে কোন রোগ ছড়ায় না? এটা সিম্পল কোয়েশ্চেন, এটা সবাই পারবে, বলো। ডেঙ্গু, ম্যালেরিয়া, ব্রেন ফিভার নাকি নিউমোনিয়া? কি হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাস্ট, মশা থেকে কোন রোগ ছড়ায় না? হুইচ ডিজিজ ইজ নট ট্রান্সমিটেড বাই মসকিউটো। ডেঙ্গু হবে, ম্যালেরিয়া হবে, ব্রেন ফিভার বা এনসেফালাইটিস, ঠিক আছে, নিউমোনিয়া। তাহলে নিউমোনিয়াকে কেন বলছো? নিউমোনিয়া কি থেকে ছড়ায়? নিউমোনিয়া কি থেকে ছড়ায় বলো, তার আনসার? আর না না, নিউমোনিয়ার বাহকটাকে, ভেক্টরটাকে, ভাইরাস না ব্যাকটেরিয়া? হুম, বলো। ভাইরাস, ব্যাকটেরিয়া নয়। এত ডাউট কেন? আচ্ছা, এই যে তোমাদের এইটা, এই তিনটে একটুখানি মাথায় রাখবে। ডেঙ্গু, যেটা ডেঙ্গু ভাইরাস স্প্রেড এডিস মশা, এটা একটা। ম্যালেরিয়া হচ্ছে অ্যানোফিলিস মসকিউটো, ঠিক। আর এনসেফালাইটিস হচ্ছে ভেক্টর কিউলেক্স। ঠিক আছে, এই যে তিনটে আছে, ঠিক আছে, এই যে তিনটে আছে, এই তিনটের নাম একটুখানি মাথায় রাখবে, যে কোন মশা কোন রোগ ছড়ায়। একদম, কোন মশা কোন রোগ ছড়ায়। ডেঙ্গু হচ্ছে এডিস, ম্যালেরিয়া হচ্ছে অ্যানোফিলিস, আর এনসেফালাইটিস হচ্ছে কিউলেক্স। এখান থেকে একটা কোয়েশ্চেন পড়বে। ম্যালেরিয়ার যেটা আছে সেটা হচ্ছে প্রোটোজোয়া, প্রোটোজোয়া। ওকে, এটা। আচ্ছা, এটা ইউনিসেলুলার না মাল্টিসেলুলার, বলো। এটা, দ্যাট ইজ প্রোটোজোয়া, ইউনিসেলুলার না মাল্টিসেলুলার, কি মনে হয়? কি সেলুলার? ইউনিসেলুলার। আর প্রোটোজোয়ার যেটা মাল্টিসেলুলার, সেটাকে আমরা কি বলি, যেটা আমাদের হচ্ছে অ্যানিমেল কিংডমের ফার্স্ট ক্লাসিফিকেশন। ইউনিসেলুলার হলে তাকে বলা হয় প্রোটোজোয়া, আর প্রোটোজোয়া দ্যাট ইজ মাল্টিসেলুলার বা হুইচ ইজ মাল্টিসেলুলার, তাকে কি বলবো? তার একটা নাম আছে, বলো। তাকে বলা হয় মেটাজোয়া। ঠিক আছে, মেটাজোয়া বলে। আচ্ছা, এগুলো কিন্তু দিতে পারে। ক্লোরোফিল কন্টেন্টস হুইচ মেটালিক এলিমেন্ট, করো নাও। এতক্ষণ পরে একটা সবাই পারার মতো প্রশ্ন দিয়েছে, কি উত্তর হবে? জিঙ্ক, মলিবডেনাম, কপার, ম্যাগনেসিয়াম। নাইনেরটা কি হবে উত্তর? ডি। সবাই
সবাই বলো ম্যাগনেসিয়াম পিগমেন্ট। ঠিক আছে, তো লাইট পড়ছে, লাইটের থেকে ফোটন পার্টিকেল আসছে, সেটা এনার্জি নিয়ে আসছে, ম্যাগনেসিয়ামের ওপরে মারছে ধাক্কা, ম্যাগনেসিয়াম থেকে দুটো ইলেকট্রন বাইরে বার হচ্ছে, বাইরে বার হয়ে ম্যাগনেসিয়াম কিসে রূপান্তরিত হয়ে যাচ্ছে, ম্যাগনেসিয়াম 2+ আয়নে। এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি ক্লোরোফিলের মধ্যে যেটা হয় সেটা। ঠিক আছে, নেক্সট পরেরটা 10 নম্বর। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। দেখো, Thomson proposed that the nucleus of an atom contains proton and neutron. J. J. Thomson proposed that the nucleus of an atom contains only nucleons. Which of the following is are correct? Statement formatted question. করো নাও, পারবে, সবাই পারবে। আচ্ছা, করো। এই প্রশ্নটা সবাই পারবে, এটা নিয়ে কারোর কোনো ডাউট থাকারই কথা নয়। জে 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 থমসন কি আবিষ্কার করেছে? এই ছাগল, জে জে থমসন কি আবিষ্কার করেছে? জে জে থমসনের সাথে কোয়েশ্চেন ঘুরিয়ে দিলে ঘাবড়ে যাও কেন? হ্যাঁ, জে জে থমসন, তোমাকে যদি বলি এখনই কি পার্টিকেল আবিষ্কার করেছে, সবাই তো আনসার করতে পারবে। জে জে থমসন আবিষ্কার করেছে কি? ইলেকট্রন। জে জে থমসন আবিষ্কার করেছে ইলেকট্রন, তো জে জে থমসনের সাথে তো ফার্স্ট কথা প্রোটন নিউট্রনের কোনো সম্পর্কই নেই, তাহলে এটা রং। ফার্স্ট জাজ করতে শেখো, এটা রং। আর নিউক্লিয়ন, নিউক্লিয়ন মানে নিউক্লিয়াসের মধ্যে যে থাকে, তার মানে প্রোটন আর নিউট্রন, তাহলে এটাও রং হবে। তার মানে কারেক্ট একটাও নয়, নাইদার এ অ্যান্ড বি, নাইদার এ নর বি, তাই তো? তো ডি কারেক্ট আনসার হবে। দুটো স্টেটমেন্টই সেম, হ্যাঁ, ওইটাই তো বলছি। ঠিক আছে, নেক্সট 11। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অর্গানেলস ইজ দ্য স্মলেস্ট মেমব্রেন বাউন্ড অর্গানেল? বলো দেখি কি উত্তর হবে, করো। এটার উত্তর জানা আছে? স্মলেস্ট মেমব্রেন কোনটি? ক্ষুদ্রতম ঝিল্লি আবদ্ধ অর্গানেল, বলো। লাইসোসোম হবে। আচ্ছা, এর মধ্যে কোন সেল অর্গানেলের কোন রকম কোনো মেমব্রেন থাকে না? কোন সেল অর্গানেলের কোন রকম কোনো মেমব্রেন থাকে না? কোন রকম কোনো মেমব্রেন থাকে না, বলো। কার মেমব্রেন থাকে না? একদম, এই যে রাইবোজোম, এই কোয়েশ্চেনটা বেশি আছে। রাইবোজোম কন্টেইনস, রাইবোজোম কন্টেইনস নো মেমব্রেন বা সেল মেমব্রেন। রাইবোজোমের মধ্যে কোন রকম কোনো মেমব্রেন থাকে না। ওকে, এটা আনসার। ঠিক আছে, বেশ, এই রেসপেক্টে আমরা লাইসোজোম বলবো। ঠিক আছে, নেক্সট 12 নম্বর। মোবাইল ফোন চার্জার, একটা মোবাইল ফোন চার্জার কি হিসেবে কাজ করে বলো দেখি? একটা ইনভার্টার, একটা ইউপিএস, একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, একটা স্টেপ আপ ট্রান্সফরমার। দারুণ কোয়েশ্চেন, বলো। মোবাইল ফোন চার্জার, দেখো, ফোনের মধ্যে ব্যাটারি থাকে, কনসেপ্ট বোঝো আগে। এইগুলো কারেন্ট ইলেকট্রিসিটির চ্যাপ্টার দেখবে, ওখানে সব বলা আছে। ফোনের মধ্যে ব্যাটারি থাকে, ব্যাটারির মধ্যে দিয়ে যেই কারেন্ট যায় সেটা হচ্ছে ডিসি কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট। ঠিক আছে, ডাইরেক্ট কারেন্টের ভোল্টেজ 110 ভোল্ট হয়, ডাইরেক্ট কারেন্ট। আর আমরা বাড়িতে যে লাইন ভোল্টেজ ব্যবহার করি সেটা হচ্ছে 220 ভোল্ট হয়। তাহলে 220 ভোল্টকে 110 ভোল্টে ট্রান্সফার করার জন্য আমাদের স্টেপ ডাউন ট্রান্সফরমার লাগবে। ঠিক আছে, স্টেপ ডাউন ট্রান্সফরমার না হলে এই ভোল্টেজ ডাউনটা হবে না 220 ভোল্ট থেকে 110 ভোল্টে। ঠিক আছে, তাহলে মোবাইল ফোন চার্জার বা অ্যাডাপ্টার যা বলো, সবসময় একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার রূপে কাজ করবে। এদের কাজ হচ্ছে ভোল্টেজকে ড্রপ করে দেওয়া, ভোল্টেজকে কমানো। ওকে, নেক্সট 12 হয়ে গেল। এইটা, হুইচ বোন ইজ নোন অ্যাজ পিক্টোরাল গেডেল? বলো। এটা স্কেলিটাল সিস্টেমের কোয়েশ্চেন। এগুলো পড়ানোর পরে সবকিছু পারবে। যাদের বায়োলজি উইক বা তোমাদের আগে যাদের করা নেই, তৈরি নেই, এগুলো চ্যাপ্টার কমপ্লিট করার পরে সবকিছুই পারবে, নো ডাউট। কিন্তু একটা
জাস্ট সারপ্রাইজ টেস্ট দিয়ে দেখো যে কতটা তোমাদের প্রস্তুতি আছে। হ্যান্ড বোন, হিপ বোন, শোল্ডার বোন নাকি লেগ বোন? দেখো পেক্টোরাল গিডল কাকে বলা হয়? পেক্টোরাল গিডল হচ্ছে বেসিক্যালি শোল্ডার বোন। আচ্ছা কোন জায়গাটাকে বলা হয়? ঠিক আছে, পেক্টোরাল গিডল হচ্ছে এটা, দেখো পেক্টোরাল গিডল হচ্ছে এটা ফ্রন্ট ভিউ। পেক্টোরাল গিডলকে দুটো পার্টে ভাগ করা হয়, এই যে জায়গাটা আছে, এই যে জায়গাটা, সেই জায়গাটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে স্ক্যাপিউলা, ঠিক। আর যেটা আমাদের বিউটি বোন, হ্যাঁ, আমাদের ঘাড়ের এই যে জায়গাটা এবং এই যে জায়গাটা আছে, এই দুটো জায়গাটাকে বলা হয় হচ্ছে ক্ল্যাভিকল। তাহলে ক্ল্যাভিকল কটা আছে? দুটো। আর স্ক্যাপুলা কটা আছে? দুটো। তার মানে পেক্টোরাল গিডল চারটে টোটাল, ঠিক আছে। এটা ফ্রন্ট ভিউ, সামনের দিক থেকে দেখা হচ্ছে। হলো তো, সি কারেক্ট আনসার হবে। গেল নেক্সট পরেরটা। আচ্ছা এটা বলো, 100 joule energy is available at the producer level in a food chain, then the energy available to the secondary consumer, কি উত্তর হবে? সেকেন্ডারি কনজিউমার বলো। প্রডিউসার লেভেল, প্রডিউসার থেকে প্রাইমারি কনজিউমার, প্রাইমারি কনজিউমার থেকে সেকেন্ডারি কনজিউমার। লিন্ডেম্যানের 10% রুল জানা আছে? এটা এনভায়রনমেন্টাল সায়েন্সের কোয়েশ্চেন, বা এটা সবাই জানে। লিন্ডেম্যানের 10% রুল, তার মানে প্রডিউসার লেভেলে যদি 100 জুল থাকে, সেখান থেকে প্রাইমারি কনজিউমারে 10% যাবে, এটা হলো প্রাইমারি কনজিউমার। 10% মানে 10 জুল। কিন্তু আমাকে জানতে চাইছে সেকেন্ডারি কনজিউমার, তার মানে এসসি, এসসি তে যাবে তারও 10% মানে 1 জুল, ঠিক আছে। তার মানে দুবার 10% করবো। অপশন নাম্বার সি 1 জুল কারেক্ট আনসার, 1 জুল হবে। দারুণ কোয়েশ্চেন। তো এখানে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি কোথায় বলেছে বলবে। টার্সিয়ারি বললে 0.1 জুল হতো, ঠিক আছে। নেক্সট 15 নম্বর, ডেন্সিটি অফ ওয়াটার 1 গ্রাম পার সেন্টিগ্রেড, এই 1 গ্রাম পার সিসি, ইট ইজ স্ট্রিক্টলি ভ্যালিড। আচ্ছা কত ডিগ্রিতে জলের ডেন্সিটি 1 গ্রাম পার সিসি হয় বলো? একদম ইজি কোয়েশ্চেন, বলো। 4 ডিগ্রি। তার মানে এই যে জলের ডেন্সিটি আছে 1 গ্রাম পার সিসি, এটা তো ম্যাক্সিমাম। ভেরি গুড, এটা ম্যাক্সিমাম ডেন্সিটি। তাহলে এটা যদি ম্যাক্সিমাম ডেন্সিটি হয়, তাহলে 4 ডিগ্রি সেন্টিগ্রেড এটা ম্যাক্সিমাম ডেন্সিটি, ব্যাস, ঠিক আছে। এখানে জলের ভলিউম মিনিমাম হয়, ভলিউম মিনিমাম হয়, ঠিক। এটা বেশ, চলো। এরিথ্রোপয়েসিস মে বি স্টিমুলেটেড বাই দ্য ডেফিনেশন অফ, বলো এরিথ্রোপয়েসিস জিনিসটা কি? বলো। ক্লাস শুরু হলে নোটিফিকেশন আসে না, সবারই প্রবলেম হচ্ছে জানি না। অ্যাপ্লিকেশন যদি আপডেট থাকে একবার আপডেট করবে তো। একবার আপডেট করবে বা নোটিফিকেশন অফ অন করবে। দেখো সি, এরিথ্রোপয়েসিস মে বি স্টিমুলেটেড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন, ঠিক আছে। এরিথ্রোপয়েসিস কার ডেফিসিয়েন্সির জন্য হয়? অক্সিজেনের ডেফিসিয়েন্সির জন্য হয়, অক্সিজেনের ডেফিসিয়েন্সির জন্য হয়। আচ্ছা দেখছি আমি কথা বলে, কালকে দেখছি, দাঁড়াও। আমি তো এটা জানতামই না, আজকে তোমরা বললে দেখে আমি জানলাম, ঠিক আছে। এরিথ্রোপয়েসিস অক্সিজেনের জন্য হয়, ঠিক। আচ্ছা, এরিথ্রোসাইট, এটা বি উত্তর হবে, সি নয় কিন্তু, ঠিক আছে। এরিথ্রোসাইট কথাটা কোন ব্লাড কর্পাসেলের জন্য রেসপন্সিবল বলো? এরিথ্রোসাইট এটা কাকে বলে? এটা কাকে বলে? আরবিসি, রেড ব্লাড কর্পাসেল। রেড ব্লাড কর্পাসেল প্রোডাকশন উইথ ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন, দ্যাট ইজ কল্ড দ্য এরিথ্রোপয়েসিস। পয়েসিস কথাটার মানে প্রোডাকশন। ওর আবার যেমন নোটিফিকেশন আসে জানি না, তাহলে তোমাদের ফোনের ইস্যু কিনা আমি জানি না, একবার অফ অন করে দেখবে, ঠিক আছে। দরকার হলে একবার আনইনস্টল করে ইনস্টল করে আবার দেখবে, ঠিক আছে। এটা নেক্সট পরেরটা দেখো, সোপ ইজ দ্য সোডিয়াম বা পটাশিয়াম সল্ট অফ কার? আচ্ছা সাবানের কেমিক্যাল কম্পোজিশন জিজ্ঞেস করেছে, সাবানের মধ্যে কি থাকে? স্টিয়ারিক অ্যাসিড, ওলিক অ্যাসিড, প্যামিটিক অ্যাসিড নাকি অল অফ দ্য অ্যাবাভ? করো। সাবান, দেখো সাবানের যদি মেন অ্যাসিড জানতে চায় যে সাবানের মধ্যে মেটাল হিসেবে কি থাকে, তার উত্তর সোডিয়াম পটাশিয়াম। সাবানের মধ্যে অ্যাসিড হিসেবে মেনলি কি থাকে, তার উত্তর স্টিয়ারিক অ্যাসিড। স্টিয়ারিক অ্যাসিড কি রূপে থাকে? স্টিয়ারেট, ওকে।
আর আমাকে টোটাল জিনিস জানতে চাইছে, মুখ্য উপাদান জানতে চাইনি, তার মানে আমি টোটাল অপশনটাকেই নেব, স্টিয়ারিক অ্যাসিড, ওলিক অ্যাসিড, ফ্যামিটিক অ্যাসিড। সো অল অফ দ্য অ্যাবাভ, অপশন ডি দ্যাট ইজ কারেক্ট আনসার, অল অফ দ্য অ্যাবাভ। গেল এটা। নেক্সট, তাহলে সোপ ইজ দ্য সোডিয়াম পটাশিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড প্রোডিউস বাই দ্য স্যাপোনিফিকেশন। এটা এই হচ্ছে তাদের কেমিক্যাল রিঅ্যাকশন, বড় বড় কেমিক্যাল রিঅ্যাকশন আছে তার। গেল। নেক্সট পরেরটা, হু ইজ দ্য ফাদার অফ ইমিউনোলজি? ইমিউনোলজির জনককে জিজ্ঞেস করেছে, রবার্ট কচ, লুই পাস্তুর, এডওয়ার্ড জেনার নাকি ল্যান্ডস্টেইনার? বলো। ইমিউনোলজি, ফাদার অফ ইমিউনোলজি কাকে বলে? জানা আছে এটা? সোজা কোয়েশ্চেন, এগুলো ভুল করে এসো না। দেখো দেখো দেখো, ফাদার অফ ইমিউনোলজি বলা হয় হচ্ছে এডওয়ার্ড জেনারকে। এডওয়ার্ড জেনারকে ফাদার অফ ইমিউনোলজি বলে। এডওয়ার্ড জেনার ইজ দ্য কল অফ ফাদার অফ ইমিউনোলজি, ইনভেন্টেড স্মল পক্স ভ্যাকসিন। এটা ইম্পর্টেন্ট। এডওয়ার্ড জেনার কি আবিষ্কার করেছে? স্মল পক্স ভ্যাকসিন আবিষ্কার করেছে। ওয়াজ অ্যান ইংলিশ ডক্টর, দ্য পাইনিয়ার অফ দ্য স্মল পক্স ভ্যাকসিনেশন অ্যান্ড দ্য ফাদার অফ ইমিউনোলজি। ঠিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। এটা কোনোভাবে ভুল করা যাবে না। নেক্সট পরেরটা, তিনটে রেজিস্টার আছে 9, 4, 12 ভ্যালুস আর কানেক্টেড ইন প্যারালাল, তাদেরকে প্যারালাল কম্বিনেশনে কানেক্ট করা হয়েছে। হোয়াট উইল বি দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স? বলো। ডিরেক্ট ফর্মুলা, এগুলো চোখে দেখবে আনসার। প্যারালাল কম্বিনেশন 9, 4, 12, বলো প্যারালাল কম্বিনেশনের ফর্মুলা কি আছে জানো? কারেন্টের চ্যাপ্টার দেখলে এগুলো সব পড়া উচিত। 1/rp ইজ ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। তাহলে উত্তর কি হবে? 1/4 প্লাস 1/9 প্লাস 1/12, 1/4 প্লাস 1/9 প্লাস 1/12। তাহলে 9, 4, 12 এলসিএম কত হয়? 36। ঠিক আছে, তার মানে 9 প্লাস 4 প্লাস 3, ঠিক আছে, 9, 4, 13 আর 3 16, 16/36 হলো। তাহলে আরপির ভ্যালু আমার কত আসবে? আরপি আসবে আমাদের 36/16। ঠিক আছে, 36/16 মানে 9, এদিকে 4, 9/4 মানে হচ্ছে 2.25 ওহম। তো 2.25 নেই এখানে, 2.2 দিয়েছে। সো বি কারেক্ট আনসার হবে 2.2। মেন ফর্মুলা কি? প্যারালাল কম্বিনেশন বা সমান্তরাল সমবায় কি করতে হয়? সব রেসিপ্রোকালে যোগ করতে হয়, তাই তো? 1/r1, 1/r2, 1/r3। আচ্ছা, এই তিনটেকে বলো এবার সিরিজ কম্বিনেশনে যুক্ত করেছি, ইকুইভ্যালেন্ট কত আসবে? সিরিজ, ফাটাকসে উত্তর বলো। একটা শিফটে এটা আসলে আরেকটা শিফটে এই তিনটে ভ্যালুই দেবে, বা ভ্যালুগুলো চেঞ্জ করে দিল, প্যারালালের জায়গায় শুধু বলে দিল সিরিজ কত হবে। তাহলে 12 আর 4 16, 16 আর 9 হচ্ছে 25। তাহলে আর এস ইজ ইকুয়াল টু কত আসতো? 25। আর এস ইজ ইকুয়াল টু 25 ওহম। ঠিক আছে, আরেকটা শিফটে জিজ্ঞেস করে নিল প্যারালাল এবং সিরিজ কম্বিনেশনের রেশিও বলো তুমি, আরপি ইজ টু আর এস কত আছে বলো। এইটা জিজ্ঞেস করে নিল যে প্যারালালে বার করো 36/16, সিরিজে বার করো 25, তাহলে 36/16 ইন্টু 25। ঠিক আছে, এবার তার তুমি অনুপাত করে বলো কত আসে। একদম এক্স্যাক্ট হুবহু এই কোয়েশ্চেনই দেবে টেকনিশিয়ানের এক্সাম দেওয়ার পরে, মিলিয়ে নিও। হোয়ার ডাজ দ্য ব্লাড মুভ ওয়েন দ্য লেফট ভেন্ট্রিসেল ইন দ্য হিউম্যান হার্ট কন্ট্রাক্ট? হ্যাঁ, এই যে জায়গাটা আমি বললাম, এই জায়গাতে এখন নতুন সায়েন্সের পেপারে কি করেছে, তোমাকে ডায়াগ্রামেটিক্যালি একটা ছবি দিয়ে দিয়েছে। ঠিক আছে, ছবি দিয়ে ওই ছবির রেসপেক্টে কোয়েশ্চেন দিয়েছে। এবার এখানে বলেছে যে যখন তোমার লেফট ভেন্ট্রিসেল মানে বাম নিলয়, ঠিক আছে, এ করবে, তোমার সংকুচিত হবে, তখন রক্ত কোথায় যায় এটা জানতে চাইছে। মানে তোমার হার্টের যে ব্যাপারটা, সেই হার্টের ব্যাপারটা মানে হার্টের ব্লাড সার্কুলেশন টোটাল জানতে হবে। ঠিক আছে, টোটাল না জানলে হবে না। বলো বলো। 20টা সি, হেপাটিক আর্টারি। শিওর? এটার উত্তর হবে অপশন নাম্বার বি, অর্টা। এটা আমি করাবো, পুরো ডায়াগ্রামেটিক্যালি দেখাবো। ঠিক আছে, এটা হবে মহাধমনী। 20 বি কারেক্ট আনসার। ঠিক আছে, এই যে লেফট ভেন্ট্রিসেল যেটা আছে, লেফট ভেন্ট্রিসেল সংকুচিত হলে সেটা মহাধমনীতে যায়। ঠিক আছে, এটা হলো ছবি। তো এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে, হু ডিসকভার দ্য প্রোটিন? বলো, প্রোটিনকে ডিসকভার করেছে? তাহলে আজকে ডিসকভারার থেকে 2-3টে কোয়েশ্চেন পেলাম। গোল্ডস্টেইন, ফ্রেডরিক মিশার, হেনরি বেকারেল, এখানে বেকারেল হবে,
নাকি মালডার? বলো কি উত্তর হবে, জানো এটা? গোল্ডস্টেইন। হ্যাঁ, প্রোটিন গোল্ডস্টেইন আবিষ্কার করেছে। অ্যামাইনো অ্যাসিড লিঙ্কেজ NH2COOH এবং পেপটাইড বন্ধনী যেটা আছে NH2COOH এর সাথে আরেকটা H2N ডবল বন্ড OH। ঠিক আছে, এই যে বন্ধনী আছে, এই বন্ধনী দুটোই জিনিস ফ্রেডরিক মিসার ইনি, অপশন নাম্বার বি কারেক্ট আনসার। গোল্ডস্টেইন প্রোটন আবিষ্কার করেছে। ঠিক আছে, বেশ, গোল্ডস্টেইন প্রোটন, হেনরি বেকারেল হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। ওকে, দুটোই কমন কোয়েশ্চেন। 22। আচ্ছা, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন মানে জি এর ভ্যালু, স্মল জি এর ভ্যালু কি হবে, এবং ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ভ্যালু কি হবে অ্যাজ উই গো হায়ার অল্টিটিউড, মানে আমরা ওপরের দিকে চলে যাচ্ছি, ঠিক আছে, সারফেস থেকে ওপরে উঠছি, স্মল জি ক্যাপিটাল জি এর ভ্যালুর কি চেঞ্জ হবে তুমি বলো, কনসেপচুয়াল কোয়েশ্চেন বলো। ওপরে গেলে আমাদের হালকা লাগে না ভারী লাগে, সেই রেসপেক্টে হবে। ওপরে গেলে হালকা লাগে ডেফিনেটলি, দেখো হালকা লাগে তো, তাহলে ওপরে গেলে হালকা লাগে মানে গ্র্যাভিটি কমে যাচ্ছে, গ্র্যাভিটি কমে যাচ্ছে বলে হালকা লাগছে। গ্র্যাভিটি কি? গ্র্যাভিটি স্মল জি। আর গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট মানে ক্যাপিটাল জি যেটা আছে ওটা তো ইউনিভার্সাল, ওটা মহাবিশ্বের যে কোনো জায়গাতে যাবে ফিক্স, ওটা ভারী হালকার উপরে বেসিক্যালি ডিপেন্ড করে না, তাই তো? তাহলে গ্র্যাভিটির ভ্যালু জি, তার ভ্যালু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এইটা হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন ইন্টু মিটার স্কোয়ার ইন্টু kg⁻²। এটা তো এটা ইউনিভার্সাল। ওকে, নেক্সট 23। এ ম্যান ওয়াক্স 8 মিটার টুয়ার্ডস ইস্ট, আচ্ছা, দেন 6 মিটার টুয়ার্ড নর্থ, দেন দ্য ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট। এ তো জিআই এর ডাইরেকশন টেস্ট, তার সাথে সায়েন্স বা ম্যাথ ইনক্লুড করা। বলো 8 মিটার ইস্টে গেছে, 6 মিটার নর্থে গেছে, তাহলে ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট কত হবে? 8 মিটার ইস্টে গেছে, এইটা হলো 8 মিটার, সাপোজ 8 মিটার ইস্ট, তারপরে এখান থেকে 6 মিটার নর্থ, এই হচ্ছে 6 মিটার। তাহলে ডিসপ্লেসমেন্ট আমরা কাকে বলি? ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের মধ্যে গ্যাপ, এই তো। তার মানে এটা 8 মিটার, এটা 6 মিটার, 6 মিটার, তাহলে এইটা হচ্ছে আইপি ইনিশিয়াল, এটা হলো ফাইনাল। ঠিক আছে, তার মানে এটা কত হবে? √8² প্লাস 6², তার মানে হচ্ছে √100, তার মানে হচ্ছে আনসার আমাদের 10 মিটার, 10 মিটার। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট 10 মিটার কোন ডাইরেকশন, এখানে শুধুমাত্র ম্যাগনিটিউড দিয়েছে তোমাকে। এখন যেহেতু 24 সালে এক্সাম দিতে যাচ্ছ, ডিসপ্লেসমেন্ট তো ভেক্টর কোয়ান্টিটি, বলো ডিসপ্লেসমেন্ট তো সায়েন্স আমাদের কি বলে, ডিসপ্লেসমেন্ট কি টাইপের কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি। তো ভেক্টর কোয়ান্টিটি মানে তো তার ডাইরেকশন থাকবে, তাহলে ডিসপ্লেসমেন্ট 10 মিটার কোন ডাইরেকশন বরাবর, এইটা তো ডিসপ্লেসমেন্ট ইনিশিয়াল থেকে ফাইনাল দেখবো, তাহলে এটা কোন দিক? এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে নর্থ, তাহলে এই ডাইরেকশনটা কি? নর্থ ইস্ট। তার মানে অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্টকে আমাদের লিখতে হবে 10, তো অপশনেই থাকবে, এখন আরেক স্টেপ আগিয়ে দিল, তো 10 মিটার তোমার নর্থ ইস্ট, এটা উত্তর। 10 মিটার আমাদের নর্থ ইস্ট। ওকে, একদম গেল। চলো পরেরটা 24, সেকেন্ড লাস্ট। স্পেসিস বিলংস টু ডিফারেন্ট টাইম পিরিয়ড। আছে এটা একটা মানে আলটপকা কোয়েশ্চেন। স্পেসিস বিলংস টু ডিফারেন্ট টাইম পিরিয়ড, আচ্ছা, একটা স্পেসিস যেটা আলাদা আলাদা সময় আলাদা আলাদা ভাবে অবস্থান করে, তাদেরকে কি স্পেসিস বলা হয়? ঠিক আছে, এই ধরনের একটা দুটো কোয়েশ্চেন তোমার থাকবে। দেখো, টাইম পিরিয়ড যখন তোমাকে বলেছে, টাইম পিরিয়ড যখন বলেছে, তো ক্রোনোলজি মানে হচ্ছে টাইম পিরিয়ডের ব্যাপারে আছে, ক্রোনো, তো ক্রনিক কথাটা থাকবে, এটাকে বলা হয় অ্যালোক্রনিক স্পেসিস, অ্যালোক্রনিক প্রজাতি। ঠিক আছে, এক্সিস্ট ডিফারেন্ট জিওলজিক্যাল পিরিয়ড, এটা আমাদের অ্যানথ্রোপোলজির কোয়েশ্চেন মেনলি, এটা বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি বলে একটা পার্ট আছে, ঠিক আছে, তো তার কোয়েশ্চেন যে অ্যালোক্রনিক স্পেসিস এক্সিস্টেড এট ডিফারেন্ট জিওলজিক্যাল পিরিয়ড। ঠিক আছে, এইটা
এবং তারা একজন আরেকজনের সাথে কোনো ম্যাচিং নেই মানে হচ্ছে তারা মিট করে না। ওকে, নেক্সট লাস্ট, পলিস্টার অ্যামং দ্য ফলোইং পলিমার। আচ্ছা, এর মধ্যে কোনটাকে তুমি পলিস্টার বলবে? আচ্ছা এক মিনিট, এখানে একটা 6 হবে, নাইলন 6 একটা জিনিস আর নাইলন 6 আরেকটা জিনিস। বলো পলিস্টার এর মধ্যে কারা? বলো কি উত্তর হবে? ডেক্রন, নাইলন 6 ব্যাকেলাইট, নাইলন 6। এটা জানা আছে? পলিস্টার বি, নাইলন 6 মানে ওই অপশনটা ঠিক করলাম দেখে ওইটা উত্তর দিলে নাকি? হ্যাঁ, পলিস্টার জানো কি দিয়ে তৈরি হয়? পলিস্টারকে বলা হয় হচ্ছে টেরিলিন, ঠিক আছে? টেরিলিন বলে। পলিস্টারের আরেকটা নাম টেরিলিন। পলিমারের ক্লাস দেখবে, সব বলা আছে এগুলো। তোমরা ক্লাস হয়তো এখনো কেমিস্ট্রি ক্লাস দেখোনি, দেখেছো? পলিমার কেমিস্ট্রি যেটা আপলোড করা হয়েছে এখনো পর্যন্ত দেখোনি মনে হয়। পলিমার কেমিস্ট্রি আর ইম্পর্টেন্ট অর্গানিক কম্পাউন্ড ইউজ, এই যে জায়গাটা আপলোড করা হয়েছে, দেখোনি তো ওই ক্লাসটা দেখলে এই কোয়েশ্চেনটা করানো আছে। এই টেরিলিনের আরেকটা নাম হচ্ছে ডেক্রন। টেরিলিন অপশনে থাকতে পারে, ডেক্রন কথাটা থাকতে পারে। ডেক্রন হচ্ছে মেনলি আমরা এই যে জামাতে ফেব্রিক্স এর কাজ করি, ফেব্রিক্স, এই ফেব্রিক্স এর কাজের জন্য ডেক্রনটা ব্যবহার করা হয়। ঠিক আছে, ওটা দেখে নেবে। আস্তে 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 যারা নতুন ব্যাচ নিয়েছো আস্তে আস্তে শেষ করতে থাকো, ঠিক আছে? এইগুলো এখন না পারলে কোনো সমস্যা নেই, পুরো সিলেবাস কমপ্লিট করার পর যদি না পারো তখন সমস্যা আছে, এবং যত তাড়াতাড়ি পারো ঠিক আছে কমপ্লিট করার চেষ্টা করো। ঠিক আছে, কম টাইমে সিলেবাস, কম টাইমে তো ওইভাবে দেখা যাবে না, যেভাবে ফিজিক্স কেমিস্ট্রি দুটো কন্টেন্ট ফোল্ডার ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, সিকোয়েন্স ওয়াইজ যেমন ভাবে ভাগ করে দেওয়া আছে, যার পরে যেটা যেটা আছে একদম তারপরে সেটাই শেষ করবে, একটাকে স্কিপ করে আরেকটা করবে না কখনো, তাহলে লিঙ্কিং এ সমস্যা হবে। ফিজিক্স কেমিস্ট্রি টোটাল বোধহয় 52টা ভিডিও আছে, 52টা ভিডিও পুরো কমপ্লিট করে নাও, এই দুটো সাবজেক্ট নিয়ে আর কোনো সমস্যা নেই, প্র্যাকটিস লাইভে হবে। ঠিক আছে, এই হলো পলিস্টার। তো মার্কস ক্যালকুলেট করেছো? তো আজকের কাট অফ হচ্ছে রেলের এক্সাম অনুযায়ী, মানে রেলের পরীক্ষা অনুযায়ী আজকের কাট অফ 25-এ যারা 25 মানে 25-এ যারা 20 পাচ্ছ, 20 20 যারা পাচ্ছ তারা ঠিক আছে। এটা হচ্ছে আজকের কাট অফ, আমি জানিয়ে দেবো। 25-এ 20 কাট অফ এই পেপারে। সোজা ছিল, ঠিক, কঠিনও ছিল, সব ইজি থাকবে না, সব কঠিনও থাকবে না, এটা ডেফিনেটলি কভার হবে, অবশ্যই কভার হবে। আপাতত না, ঠিক আছে, যাদের হচ্ছে না, হ্যাঁ ডেফিনেটলি দেবো, দেবো। প্ল্যান্ট কিংডম, এনিমেল কিংডম, বায়োলজি যখন শুরু করব এক ধারাস্তে শেষ করে দেবো, তখন আর এরকম প্র্যাকটিস হবে না, এক এক দিনে এক একটা চ্যাপ্টার শেষ করে দেবো বায়োর। ঠিক আছে, ধরে কোনো সমস্যা নেই। আছে কন্টেন্ট গুলো তো একটু তৈরি করতে হবে, ওটার জন্য সময় লাগবে। আচ্ছা, আর মাঝে মাঝে এইরকম সারপ্রাইজ টেস্ট হতে থাকবে। ঠিক, ইনস্ট্যান্ট মক টেস্টেই একমাত্র অ্যাকচুয়াল প্রিপারেশন বোঝা যায়, মানো তো এটা, যখন তোমাকে না জানিয়ে মক টেস্ট হবে। ঠিক আছে, ইনস্ট্যান্ট মক টেস্ট, তখন দেখা যায় যে না কার প্রস্তুতি কোন জায়গাতে আছে। যত বেশি টেস্ট, যত বেশি মক টেস্ট, তত বেশি সিলেকশনের পসিবিলিটি। মক টেস্ট কম, চাকরি পাওয়ার সম্ভাবনাও কম, এটা সবসময় মাথা রাখবে। শুধু থিওরি পড়লে মক কখনোই এক্সাম ক্র্যাক করা যাবে না, রেগুলারিটি মক টেস্টে রাখতে হবে। ওকে, চলো টাটা, নেক্সট দিন আবার দেখা হবে বৃহস্পতিবার। ঠিক আছে, গুড নাইট, শুভরাত্রি। হ্যাঁ, আর প্রচন্ড গরম, বাইরে ঠাইরে খুব একটা বেশি বেরিও না, খুব দরকার না থাকলে। ঠিক আছে, আজকে কিন্তু সতর্কতা জারি করে দিয়েছে, কালকে থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে টেম্পারেচার থাকবে ম্যাক্সিমাম জায়গাতে, তো সাবধানে থেকো। হ্যাঁ, শরীরটা ঠিক রাখা খুব দরকার। চলো, গুড নাইট। হুম।
হুম